জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য বিচার কার্যকে বাধাগ্রস্ত করছে কিনা প্রসিকিউশনের এমন আবেদনের প্রেক্ষিতে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এ বিষয়ে আবেদন করে প্রসিকিউশন। এর আগে ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ফোনালাপে শেখ হাসিনা বলেন 226টি হত্যা মামলা হয়েছে, 226 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। সিআইডির ফরেনসিক রিপোর্টে শেখ হাসিনার এ কথার সত্যতা মিলেছে। এই বক্তব্য আদালতের জন্য হুমকি মনে করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হলে শেখ হাসিনার বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়। যে এই ট্রাইব্যুনালে একজন আসামি অভিযুক্ত শেখ হাসিনা এবং আরও একজন গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ, তাদের মধ্যে একটা কনভারসেশন হয়েছে টেলিফোনে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ভাইরাল হয়। পরবর্তীতে ওই কথাগুলোর ভিত্তিতে প্রিন্ট মিডিয়াগুলোতে অনেকগুলো নিউজ প্রকাশিত হয়, যেখানে দেখা যাচ্ছে সেই কনভারসেশনে আসামি অপোজিট পার্টি শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি। বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গত বছর 25 নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে আদালত চিন্ময় দাসকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 31 অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয়। চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ তার জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে 5 মাস পর জামিন পেলেন আলোচিত ও বহিষ্কৃত ইসকন নেতা। দু সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষ। রায়ের জন্য 8 মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ রায় ঘোষণার দিন ধার্য করেন। 2014 সালের 23 জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায়ে নিষিদ্ধ ঘোষিত হারকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিন সহ 8 জনের ফাঁসি ও 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। অনাদায়ে আরও 1 বছর করে কারাদণ্ডাদেশ দেন আদালত। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। সরকার পরিবর্তন হয়, চার্জশিটও পরিবর্তন হয়। যখন সরকার একটা থাকে তখন চার্জশিট এক ধরনের হয়, সরকার পরিবর্তন হয়ে গেল আসামি অন্য লোক হয়ে যায়। এই যে এক হাস্যকর ইনভেস্টিগেশন, রমনা বটমূলের ক্ষেত্রেও একই ধরনের হাস্যকর ইনভেস্টিগেশন হয়েছে। তো ইনভেস্টিগেটিং অফিসার দক্ষতার অভাবে যাকে ইচ্ছা তাকে ফ্রেম করার চেষ্টা করেছে। ফলে আমরা খুবই দুঃখিত যারা ভিকটিম হয়েছে তাদের জন্য, আবার তাদের জন্যও আমাদের দুঃখবোধ যারা নাকি ফাঁসির সেলে বন্দী আছে। আশা করি 8ই মে সকলেই ন্যায় বিচার না পেলেও অন্তত ফাঁসির কাষ্ঠে যারা ঝুলে আছেন তারা অন্তত মুক্তি পাবেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান বাস্তবতায় যুদ্ধের প্রস্তুতি না থাকা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যাবার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, যুদ্ধ কাম্য নয়, তবে যে কোনো পরিস্থিতিতে যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী AK খন্দকার ঘাঁটিতে বার্ষিক মহড়া আকাশ বিজয়ে দেখা যায় বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধ বিমান, পরিবহন বিমান, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, রাডার সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নানা সরঞ্জাম। বাহিনীর এই নৈপুণ্য দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস।
আকাশে বিমান সেনারা নানা যুদ্ধ কৌশল আর শক্তিমত্তা প্রদর্শন করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী তার সক্ষমতা তুলে ধরে। পরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকার প্রধান। বলেন, যুদ্ধ নয়, তিনি শান্তির পক্ষে। তবে ভারত পাকিস্তানের উদাহরণ দিয়ে তিনি বলেন, এ সময় যুদ্ধের প্রস্তুতি নেওয়াটা আত্মঘাতী। ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন। পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। কাজে আমাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কত উচ্চ পর্যায়ে আমরা নিতে পারি, সেটার চেষ্টা আমাদের থাকতেই হবে। বরাদ্দের অর্ধেক টাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে 4 জেলায় এসব ঘর বিতরণ করা হয়। এ সময় চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলা থেকে উপকারভোগীদের চাবি হস্তান্তর করা হয়। প্রতিটি জেলা থেকে একজন করে উপকারভোগী তাদের অনুভূতি প্রকাশ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দুর্নীতি ঠেকাতে এবার আশ্রয়ণ প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দেয়া হয়। গুণগত মান নিশ্চিত করে প্রকল্পের জন্য বরাদ্দ টাকার অর্ধেক খরচই কাজ সম্পন্ন করে তারা। এক্ষেত্রে তারা সৎ দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সহমর্মিতার মাধ্যমে স্বনির্ভর জাতি গড়ে তোলা সম্ভব বলেও জানান তিনি। তো নানাভাবে প্রস্তাব আসছিল যে বাড়ির জন্য টাকা দিতে হবে। তো টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থান নিচ্ছিলাম। বলে যে এটা টাকা দিতে গেলে এই টাকার ভাগ বাটোয়ারা অনেক রকম হয়ে যাবে, আসলে যাদের প্রাপ্য তাদের হাতে সেই টাকা পৌঁছবে কিনা। তখন একটা প্রস্তাব আসছিল যে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে করা। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম, এবং টাকাটা যে ব্যবহার হয়েছে, আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। ওটা উল্টো খবর। সাধারণত যে টাকা দেওয়া হয় তার থেকে দ্বিগুণ আবার চাওয়া হয়। এটা যা দেওয়া হয়েছিল তার অর্ধেক ব্যবহার হয়েছে। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি। সে কারণে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রম উপদেষ্টা। সচিবালয় ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, শ্রমিকদের অধিকার নিশ্চিতে শ্রম মন্ত্রণালয়ের অধীনে একটি কর্মসংস্থান অধিদপ্তর করার চিন্তা করছে সরকার। শ্রমিকদের মান উন্নয়নটা কীভাবে করা যায়, কিন্তু প্রতিদিনই যে সমস্যা ফেস করি, এই সমস্যা সলভ করতে করতে দিন চলে যায়। তো আমাদের এই সরকারের প্রচেষ্টা হচ্ছে যে হিউম্যান রাইট এবং ওয়ার্কার্স রাইট এটা যাতে সমুন্নত থাকে। আমি নিজেও আইএলওতে গিয়ে এই কথাগুলো বলে আসছি। তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করছি, সেগুলো সবার সহযোগিতা দরকার, শ্রমিকের সহযোগিতা দরকার, মালিকদের সহযোগিতা দরকার। কর অবকাশ সুবিধা চাওয়ার প্রবণতা থেকে ব্যবসায়ী ও জনগণকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে রাজধানীর একটি হোটেলে আসন্ন বাজেটকে সামনে রেখে জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশবাসীর জীবনযাত্রায় মান উন্নয়নে কাজ করছে সরকার, তবে পুরো সফল পেতে ধৈর্য ধরার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তিনি আরও বলেন, বিশ্বব্যাংক ও IMF-এর সহায়তা শুধু সরকারি খাতে নয়, বেসরকারি খাতের উন্নয়নে কাজে লাগানো হবে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি দিন দিন আরও ভালো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে এক্সেমশনস এবং এই যে কি রিয়াতের যুগ চলে গেছে, কিন্তু আই এম ইন মুড অফ এলিমিনেটিং মোস্ট অফ দ্য এক্সেমশনস। এটা আমরা অনেক প্রেশারে আছি, আমাদের রাজস্ব বাড়াতে হবে, আবার ওইদিকে আমার সরকারও চালাতে হবে, আপনাদেরকেও ইনসেন্টিভ দিতে হবে, সেখানে তো টাকা পয়সা দরকার। ইনসেন্টিভ মানে রেয়াত দিলে নেগেটিভ, মানে আবার আরেকটা দিক হলো এক্সপেন্ডিচার। রেয়াত দেওয়া মানে তো ওই আয়টা আমরা পাবো না। চিন্তা ভাবনা করবো। এখন যদি বলেন যে সব রেয়াত দিয়ে দেন, সব কিছু ছেড়ে দেবেন,
ট্যাক্স আপনার দিতে হবে, রাজস্ব দিতে হবে। সরকারি চাকরিজীবীদের মধ্যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্তরা উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগ রায় দেন। এর ফলে প্রায় 15 লাখ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। এর আগে 2017 সালের ফেব্রুয়ারিতে সরকারি চাকরিজীবীদের স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের দেয়া আদেশ অবৈধ ঘোষণা করেছিলেন হাইকোর্ট। সংক্ষুব্ধ চাকরিজীবীদের এই সংক্রান্ত এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছিলেন হাইকোর্ট। পরিপত্রে বলা হয়েছে, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মকর্তা 2 বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে ইতিমধ্যে একটি মাত্র টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধু একটি উচ্চতর গ্রেড পাবেন। লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা শেষ পর্যায়ে, শিগগিরই দেশে ফিরবেন তিনি, জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সকালে হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘ চিকিৎসা নেন খালেদা জিয়া। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে, এজন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতি করা হচ্ছে বলে ইতিমধ্যে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে, বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ, আমরা সেই প্রত্যাশাতেই আছি। ফেসবুক, ইউটিউবে উস্কানি দিয়ে একটি গোষ্ঠী সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরে শ্রী শ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ফলক উন্মোচন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। এ সময় সামাজিক বিভাজনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্রতি মুহূর্তে মাথা খারাপ করে দিচ্ছে, এমন এমন কথা বলে, এমন এমন লেখে। আরো কিছু কিছু মানুষ আছেন যারা এমন ভাবে উস্কানি দেন যে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে। যে আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষ হচ্ছে বাংলাদেশের জন্ম, তার হচ্ছে বাংলাদেশের নাগরিক, তার পুরো অধিকার আছে, সম্পূর্ণ অধিকার আছে। আপনারা কখনোই নিজেদেরকে ছোট মনে করবেন না, আউটসাইডার মনে করবেন না। আপনারা সবসময় মনে করবেন যে দিস ইজ মাই ল্যান্ড, আমার জন্মভূমি, আমার অধিকার আছে এখানে। এর ভালো মন্দ আপনার ভিন্ন রাজনীতি করার অধিকার আছে, অন্য দল করবেন সে অধিকারও আছে, এটা আপনার অধিকার। আমরা এটাতে বিশ্বাস করি এবং আপনার ওই অধিকারকে রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত। শ্রমিক ছাঁটাই কোনো সমাধান নয়, সরকারের উচিত দক্ষ প্রশাসক নিয়োগ দিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান বাঁচানো। দুপুরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, অন্তর্বর্তী সরকারের ভুল পদক্ষেপের কারণে আওয়ামী ব্যবসায়ীরা টাকা পাচার করে প্রতিষ্ঠান বন্ধের সুযোগ পাচ্ছে। বন্ধ করে দিয়েছে মিল কারখানাগুলো। আমার মনে হয় যে সেটা অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা করা ঠিক হয়নি, কারণ ওগুলোকে বাঁচানো দরকার ছিল। আপনি সেখানে প্রশাসক নিয়োগ করতেন, কিন্তু তাদের ফেলে রাখা প্রতিষ্ঠানগুলো, সেখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক থেকে শুরু করে একেবারে শিক্ষিত বেকার ইঞ্জিনিয়ার এবং মানে একেবারে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে খুবই মেধাবী ছেলেরা পর্যন্ত সব বেকার হয়ে যাচ্ছে। জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতেই নারী বিষয়ক সংস্কার কমিশন বিতর্কিত প্রস্তাব দিয়েছে বলে দাবি করেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্যদিকে নারী কমিশনের প্রতিবেদন তৈরিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্ত থাকার অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বুধবার সকালে এক সেমিনারে একথা বলেন তারা। জামাতের আমির বলেন, পেছনের কোনো শক্তি উস্কানি দিচ্ছে বলে নারী কমিশনের সদস্যরা বিতর্কিত প্রস্তাব দেওয়ার দুঃসাহস পেয়েছে। বিতর্কিত নারী কমিশন বাতিল না করলে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তিনি। এ সময় মাওলানা মামুনুল হক বলেন, নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার চেষ্টা করছে একটি চক্র। বাংলাদেশে যে সমস্ত নারীরা বিপদে পড়ে, বিভিন্ন ফাঁদে পড়ে একটা খারাপ পেশায় গিয়েছেন, আমরা তাদেরকে সেই পেশা থেকে ফিরিয়ে আনতে চাই, পুনর্বাসন করতে চাই। আপনারা
তাদেরকে পেশা হিসাবে স্বীকৃতি দিয়ে নারীর অবমাননা করেছেন। অন্য 10টি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি। তার অর্থ এটা গোটা একটা প্রি প্ল্যান একটা পরিকল্পনা এটা, এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত। তারা কারা? কোরআনের সংস্কারের দাবি নিয়ে আমাদের সামনে এসেছেন। আমাদের কোনো অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়ার? আমরা কে? এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না। এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াত এরা পরিবর্তন করে ফেলবে? হ্যাঁ, নিশ্চয়ই তাদের পিছনের কোনো শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সহ 11 দফা দাবি জানিয়েছে এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে পুরনো পল্টনে এবি পার্টির নেতৃবৃন্দের সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পরে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই, কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামীতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন দু দলের নেতারা। আমরা ভুল করব, ভুল সংশোধন করব, কিন্তু দিন শেষে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব। আমাদের একতা ভাঙার জন্য কোনো রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সংঘবদ্ধতা দিয়ে আমরা প্রতিহত করব। আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, টেকসই, কল্যাণকর বাংলাদেশ রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা। 2, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য ভোটার তালিকা হালনাগাদে কক্সবাজারের 56টি এলাকা ধরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে যাদের 2টি ভোটার আইডি কার্ড রয়েছে, যাচাই বাছাই শেষে দ্বিতীয়টি বাতিল করা হবে। সকালে নির্বাচন কমিশন ভবনে রোহিঙ্গাদের শনাক্ত করে বাদ দেওয়া সংক্রান্ত বৈঠক শেষে এসব কথা জানান ইসি সানাউল্লাহ। এ সময় তিনি জানান, ভোটার তালিকা নিয়ে দেশব্যাপী নিয়মিত হালনাগাদ কার্যক্রম করছে ইসি। এতে কেউ ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকলেও তাদের বাদ দিচ্ছে কমিশন। এছাড়াও জাতীয় পরিচয়পত্র সংশোধন প্রক্রিয়ায় নাগরিকের ভুল বা অবৈধ তথ্য না থাকলে তা সহজীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানান, টেকনিক্যাল ত্রুটির কারণে কেউ একাধিক এনআইডি পেয়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে সমাধান করছে কমিশন। এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ইশরাকের গেজেটের বিষয়ে 10 দিনের মধ্যে নিষ্পত্তি করতে আদালতের নির্দেশনা থেকেই ইসি বিজ্ঞপ্তি দেয় বলেও জানান তিনি। রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে 56টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। তো এমত অবস্থায় আমরা এই রিপ্লাইটা রেডি রাখবো, যদি এটা কজ লিস্টের সামনে আসে আমরা সেইভাবে রিপ্লাই দিব। সাইমা অজেদ পুতুল, রেহেনা সিদ্দিক, সজীব অজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিকের নামে থাকা বাড়িধারা, খুলনা, গোপালগঞ্জের প্রায় 6 কোটি টাকার প্লট ও জমি জব্দ করে প্রশাসন নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চলমান, তাই বাড়িধারায় একটি প্লট, খুলনা ও গোপালগঞ্জে তাদের নামে থাকা প্রায় 6 কোটি টাকার জমি জব্দ করে প্রশাসক নিয়োগ করা প্রয়োজন। তা না হলে দুর্নীতির মামলা চলমান অবস্থায় এই সম্পদ বেহাত হতে পারে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের 13 বছর ও তার স্ত্রীর 3 বছরের সাজা বাতিল করেছে আপিল বিভাগ।
বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। 2007 সালের 6 মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। ওই বছরের 21 জুন আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তারা। 2010 সালের 16 আগস্ট হাইকোর্ট তাদের খালাস দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করে দুদক। আপিল বিভাগ 2014 সালের 26 মে হাইকোর্টের রায় বাতিল করে পুনর্শুনানির নির্দেশ দেন। অবশেষে সেই মামলার বাতিল সাজা হলো। আদানি গ্রুপের কর ফাঁকির সঙ্গে সম্পৃক্তদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, দালিলিক প্রমাণাদি থাকে, অবশ্যই দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, আমাদের যে সমস্ত প্রাসঙ্গিক ধারা আছে দণ্ডবিধি, সেই সব আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা হবে। ভাটারা ও যাত্রাবাড়ি থানার পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বাড্ডা থানার মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হকের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া এদিন রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ি, ভাটারা ও বংশাল থানার একাধিক মামলায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন, আনিসুল হক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলামকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ সময় আদালতে আসামিদের আইনজীবী রিমান্ড শুনানিতে বলেন, আসামিরা প্রত্যেকেই দফায় দফায় রিমান্ডে ছিলেন, নতুন করে রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ছাত্র জনতার আন্দোলন দমনে যতগুলো মামলা হয়েছে সবগুলো মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। পরে দুই পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন আদালত। কিছু কিছু মামলা আমরা তদন্তের শেষ পর্যায়ে, আপনারা কিছুদিন পরে আপনারা কয়েকটি মামলা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আরেকটি ব্যাপার হলো যে এই মামলাগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলা এবং জাতি এই মামলাগুলোর দিকে তাকিয়ে আছে এবং এগুলি হত্যা মামলা। সাধারণ বাচ্চা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। এগুলি খুবই আমরা পরীক্ষা নিরীক্ষা করে মামলাগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি। জুলাই আগস্টে গুলশান থানার জব্বার আলী হাওলাদারকে হত্যা চেষ্টার মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চাইলে এই আদেশ দেন সিএমএম আদালত। আদালতে শুনানির সময় তার পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। জুলাই আন্দোলন দমনে তার কোনো ভূমিকা ছিল না বলেও দাবি করেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্দিকুর রহমান তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাত্র জনতার বিপক্ষে অবস্থান করেছেন। শেখ হাসিনাকে বিভিন্নভাবে আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন। আন্দোলনের সময় সিদ্দিকুর আহত ছাত্র জনতাকে হাসপাতালে ভর্তিতেও বাধা দিয়েছেন বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আয়ুষ সাহেব 10 দিনের রিমান্ড চেয়েছিলেন, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে উনি 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে উনি যখন ছাত্র জনতার আন্দোলন চলে, সে আন্দোলন চলাকালীন অবস্থায় তারা দূষরের সঙ্গী ছিল হইয়া তারা ছাত্র জনতাকে, এই রাস্তায় যারা আন্দোলন করেছে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে ডিস্টার্ব করেছে এবং সর্বশেষ সে যা করেছে যে ওই দিন একটা ছেলেকে গুলিবিদ্ধ করা হয়েছে। ওই গুলিবিদ্ধ ছেলেটাকে ছাত্র জনতা হসপিটালে নেওয়ার পথে সে তার নেতৃত্বে আরও কথিত সুশীলদেরকে নিয়ে তাকে হসপিটালে ভর্তি হইতে দেয় নাই। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4র্থ দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। দ্রুত বিচার কার্য শেষ করতে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ সকালে সাক্ষ্য দিয়েছেন শিশুর আসিয়ার চিকিৎসায় দায়িত্বরত 3 জন সাক্ষী। সকাল 10টায় বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে শেষ হয় 11:30টায়। মামলায় মাগুরা ও ফরিদপুর মেডিকেলের 5 জন চিকিৎসকের উপস্থিত থাকার কথা থাকলেও সাক্ষ্য দিয়েছেন 3 জন চিকিৎসক। এর আগে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা কারাগার থেকে আসামিদের মাগুরা আদালতে হাজির করা হয়। এই মামলায় পর্যায়ক্রমে 36 জনের সাক্ষ্য গ্রহণ করবে আদালত। গত 6 মার্চ মাগুরা নিজনান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ ঢাকার সিএমএইচে মারা যায় শিশুটি। 13 এপ্রিল মামলার
চার্জশিট জমা পড়ে আর 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার কাজ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামী 4 মে ধার্য করা হয়েছে। মেডিকেল এক্সপার্ট হিসাবে যারা দায়িত্বরত ছিলেন তারা আজকে জবানবন্দি দিয়েছেন এবং জবানবন্দির পাশাপাশি তারা ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টারি এভিডেন্স মেডিকেল সার্টিফিকেটও তারা প্রডিউস করেছে। আগামী রোববার অবশিষ্ট মেডিকেল এক্সপার্টরা বিজ্ঞ আদালতে এসে হাজির হবেন এবং সাক্ষ্য দেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা 15 তারিখের মধ্যে এই মোকদ্দমার রায় হবে বলে আপনাদেরকে আমরা জানাতে পারি। মানিকগঞ্জে বিল্লাল হোসেন নামে এক দর্জি হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ দুপুর 12টার দিকে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন। দণ্ডপ্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের পারভেজ হোসেন এবং আলিম। এর মধ্যে পারভেজকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং আলিমকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 30,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে 2016 সালের 2 নভেম্বর রাতে কাজ শেষ করে মাচাইন বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন বিল্লাল। পথে তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ, আলিমসহ আরও কয়েকজন। হত্যার পর বিল্লালের লাশ ইছামতি নদীর খালে ফেলে দেয় তারা। এই ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বেগম হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 22 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে দীর্ঘ 8 বছর পর এই রায় ঘোষণা করা হয়। আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের 6 সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইল ও পাবনার টেক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ইব্রাহিম, নাজমুল খান, ইসমাইল হোসেন রনি, তুষার মিয়া, ইব্রাহিম ও আবদুল্লাহ নয়ন। বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলার সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, আশুলিয়ায় শ্রীপুরে সম্প্রতি আটককৃতদের নেতৃত্বে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। গাবতলী পশুর হাটের ইজারা দেওয়ার প্রক্রিয়ায় অসঙ্গতির তথ্য উঠে এসেছে দুদকের অনুসন্ধানে। বিষয়টি সুষ্ঠু সমাধান চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান শেষে এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ইজারা প্রক্রিয়ায় যাচাই কমিটির অনিয়মের তথ্য পাওয়া গেছে। এ সময় ডিএনসিসির প্রশাসক অসঙ্গতির কথা স্বীকার করে বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা জানান। এ সময় তিনি আরও বলেন, প্রক্রিয়াগত ত্রুটির কারণেই যারা বাতিল করা হয়েছে। অন্তর্বর্তী সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব উদ্যোগে হাসিল আদায় করবে। কিছু দেখা যায় প্রতিবেদনে হয়তোবা কিছুটা অসঙ্গতি ছিল, ওই অসঙ্গতির প্রেক্ষিতে প্রশাসক মহোদয় সেটাকে স্থগিত করে দিয়ে অ্যাজ ইউজুয়াল যে কাজ চলমান সেটা কাজ চলমান রাখে। চাই দুদক একটি স্বচ্ছ তদন্ত করুক, স্বচ্ছ তদন্ত করে এখানে যে ভুলগুলো হয়েছে সেই ভুল সাথে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করা হোক এবং এই ধরনের ভুল যেন ভবিষ্যতে আর না হয় সেদিকে সকলের সজাগ থাকার জন্য আমরা আহ্বান জানিয়েছি। বিদ্যুৎ সংকটে 2 দিন উৎপাদন ব্যাহত হওয়ার পর সকাল থেকে স্বাভাবিক হয়েছে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের বিভিন্ন কারখানার কার্যক্রম। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে সকাল থেকে পুরোদমে উৎপাদনে ফিরেছে কারখানাগুলো। ডিইপিজেড সূত্র বলছে, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত সোমবার দুপুর থেকে ডিইপিজেড এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দেয়। এমন পরিস্থিতিতে উৎপাদন বন্ধ হয়ে যায় বেশিরভাগ কারখানা মালিকরা বলছেন, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার কারণে তাদের জ্বালানি খরচ বাবদ অতিরিক্ত ব্যয় হয়েছে কয়েক কোটি টাকা। আমপাড়াও বাজারজাত করার জন্য আম সংগ্রহের সময়সূচি নির্ধারণ করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। বুধবার সকাল 11টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নিরাপদ আম বাজারজাতকরণ শীর্ষক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, অপরিপক্ক আম সংগ্রহ, সংরক্ষণ বা বাজারজাতকরণে কোনো ছাড় দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কৃষি বিভাগের সহায়তায় এ বিষয়ে কঠোর নজরদারি থাকবে। নির্ধারিত সময় অনুযায়ী 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই,
গোলাপ খাস ও দেশীয় বৈশাখী আম, 20 মে হিমসাগর, 7 মে ল্যাংড়া এবং 5 জুন আম্রপালি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে। এই মৌসুমে আম সংগ্রহ ও পরিবহনে নজরদারি করতে মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত, চেকপোস্ট ও বিশেষ মনিটরিং টিম কাজ করবে বলেও জানানো হয় সভায়। রাঙামাটির কাপ্তাই হ্রদে মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ শিকারের 3 মাসের নিষেধাজ্ঞা। মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিতে এ নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। এ সময় হ্রদে মাছ শিকার, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় সব বরফ কল। নিষেধাজ্ঞা চলাকালে অবৈধভাবে মাছ শিকার রোধে তৎপর থাকবে প্রশাসন। নিয়মিত চলবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। প্রাকৃতিক প্রজননের পাশাপাশি অবমুক্ত করা হবে মাছের পোনা। এদিকে মাছ শিকার বন্ধের সময় হওয়ায় এরই মধ্যে জাল ও নৌকা নিয়ে ফিরতে শুরু করেছেন জেলেরা। মৎস্য আহরণের ওপর নির্ভরশীল প্রায় 27,000 জেলেকে এ সময় দেয়া হবে বিশেষ খাদ্য সহায়তা। শব্দদূষণ নিয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র্যালি। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে এই র্যালির আয়োজন করা হয়। সকালে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এটি নগরীর কাজীর দেউরি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে প্যারেড ময়দানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রায় 100 সদস্য। তুলে ধরা হয় শব্দদূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক। অনুষ্ঠানে অংশ নিয়ে নগরীকে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা এবং শব্দদূষণ রোধে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন সিটি মেয়র। জানান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় হর্ন ও শব্দ দূষণ কমাতে দ্রুত উদ্যোগ নেবে সিটি কর্পোরেশন। চট্টগ্রামকে আমরা নয়েজ ফ্রি চট্টগ্রাম যদি করতে পারি, একটা ইকো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টাল আমরা যদি একটা ক্লাইমেট আমরা গড়ে দিতে পারি, তাহলে সেটা আলটিমেটলি একটা সুন্দর চট্টগ্রাম, ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম গড়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারব। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে 26 পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বৈঠক করেছে ভারতের মন্ত্রিসভার 2টি উচ্চ পর্যায়ের কমিটি। নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা সংস্থা রয়ের সাবেক প্রধান অলোক যোশীকে। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়। এ সময় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। এরপর তারা রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে বসেন। সংসদে কংগ্রেসের বিশেষ অধিবেশন আহ্বানের বিষয়ে আলোচনা করেন তারা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় সংকল্পের কথা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে 2 শিশুসহ অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বহুতল ঋতুরাজ হোটেলে আগুন লাগে। 10টি ইউনিট নিয়ে প্রায় 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর কর্মীরা। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে প্রবেশ করতে প্রচণ্ড বেগ পেতে হয় তাদের। হোটেলটির 47টি কক্ষের প্রত্যেকটিতেই অতিথি ছিল। আগুন লাগার পর আতঙ্কিত হয়ে কয়েকজন নিচে লাফিয়ে পড়ে মারা যান। হোটেলটিতে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের বাসিন্দারা ছিলেন। আগুন লাগার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত দল। সেন্ট্রাল এভিনিউয়ের এই সড়কটি এমনিতেই বেশ ঘনবসতিপূর্ণ। ভিয়েতনাম যুদ্ধ শেষের 50 বছর পূর্তি উদযাপন করেছেন দেশটির হাজারো নাগরিক। দেশটির হোচিমিন শহরে মার্চ করেছে হাজারো সেনা। আয়োজন করা হয়েছে রাশিয়ার আদলে তৈরি যুদ্ধবিমান আর হেলিকপ্টারের প্রদর্শনী। 1975 সালের 30 এপ্রিল কমিউনিস্ট পরিচালিত নর্থ ভিয়েতনাম সাইগন শহর দখলে নেয়। এরপর নামকরণ করে হোচিমিন শহরে। ভিয়েতনামের বর্তমান কমিউনিস্ট পার্টির নেতা, প্রধান ও শীর্ষ নেতা তো লাম বলেন, স্বৈর শাসনের বিরুদ্ধে জয় হয়েছে। সাইগনের পতনের পর ওয়াশিংটন নিজেদের সেনা সরিয়ে নেয়। 20 বছরের সংঘাত শেষ হয়। এই সংঘাতে 30 লাখ ভিয়েতনামের প্রাণ যায় ও 60,000 মার্কিনের প্রাণ যায়। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে আগামী 25 মে মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ।
বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক বিবৃতিতে প্রকাশ করেছে সিরিজের সূচি। সেখানে জানানো হয় 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে আগামী 21 মে পাকিস্তানের ফয়সালাবাদে পৌঁছাবে বাংলাদেশ, যেখানে 25 এবং 27 মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম 2 ম্যাচ। এ নিয়ে প্রায় 17 বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফেরালো পাকিস্তান। এরপর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 30 মে, 1 জুন ও 3 জুন অনুষ্ঠিত হবে বাকি 3 খেলা। 4 জুন দেশে ফেরার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। চ্যাম্পিয়ন্স লিগের আরেক সেমিফাইনালে রাতে বার্সেলোনার মাঠে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যদিও ম্যাচের আগে তৈরি হয়েছিল শঙ্কা, স্পেনে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাটে বন্ধ হয়ে পড়েছিল বিমান চলাচল ব্যবস্থাও। এদিকে যদিও একাধিক গণমাধ্যম জানিয়েছে বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারের পর নির্ধারিত সময়ে বার্সেলোনার বিমান ধরেছে ইন্টার মিলান। এদিকে সবশেষ 15 বছর আগে জোসে মরিনিও আমলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে হারানোর পর ট্রেবল জিতেছিল ইন্টার মিলান। সম্প্রতি বার্সেলোনার ভয়ঙ্কর ফর্মের কারণে অবশ্য কঠিন হবে এবারের লড়াই। যদিও গেল 10 বছরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছোঁয়া হয়নি বার্সার, তবে চলতি মৌসুমে জয়ের সম্ভাবনা দেখছে ক্লাবটির ভক্তরা। রিয়াল মাদ্রিদে ইনজুরির তালিকা দিন দিন বেড়েই চলেছে। এবার চোটের কারণে ক্লাব শিরোপার আসর থেকে ছিটকে গেলেন ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি। কোপা ডেল বের ফাইনালে বার্সার বিপক্ষে ডান উরুতে চোট পান মেন্ডি। তবে প্রাথমিক পর্যায়ে গুরুতর মনে না হলেও পরবর্তী সময়ে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয় ডান উরুর প্রক্সিমাল রেক্টার টেন্ডের ছিঁড়ে যাওয়ায় 1 মাসের জন্য বিশ্রামে থাকবেন তিনি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।